প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফ্রাইডে স্পেশাল এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আমাদের রেগুলার যে এপিসোডগুলো রয়েছে সেই এপিসোডের পাশাপাশি মাঝে মাঝে শুক্রবারে অনিয়মিতভাবে আপনাদের জন্য স্পেশাল কিছু ঘটনা নিয়ে হাজির হই। আর আজকের এপিসোডে আমরা দুটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথম ঘটনাটি চট্টগ্রামের জয় বড়ুয়ার ঘটনা এবং দ্বিতীয় ঘটনাটি আপনাদের প্রিয় সৌমিত্র রয়ের ঘটনা। প্রথম যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আসলে আমি বলবো কি বলবো না এটা নিয়ে আমি বেশ দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। ঘটনাটি বেশ স্পর্শকাতর এবং এই রকমের ঘটনা আমি ইতোপূর্বে হলফ করে বলছি আমি কখনো বলেছি কিনা আমার মনে পড়ে না। খুবই সেন্সিটিভ একটি ঘটনা, যে ঘটনার সাথে অনেক মানুষ জড়িত। সাধারণত ভয়ের ঘটনার সাথে অল্প কয়েকজন লোক জড়িত থাকে বা একজন লোক জড়িত থাকে, কিন্তু এই ঘটনাটির সাথে অনেক মানুষ জড়িত। আর এই কারণেই বলছি ঘটনাটি খুবই সেন্সিটিভ। আপনারা ঘটনাটি মনোযোগ দিয়ে শুনবেন। আশা করছি ঘটনাটা আপনাদের ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে। আর আমি কিন্তু কিছু কিছু জিনিস স্কিপ করে যেতে বাধ্য হব, কারণ হচ্ছে যে এটা বললে কিছু কিছু সমস্যা হওয়াটা স্বাভাবিক। এতটুকু বলবো, এই ঘটনাটি চট্টগ্রামের নাজিরহাট এলাকার ঘটনা। এতটুকুই শুধু বলবো, এটি একটি মাদ্রাসা কেন্দ্রিক ঘটনা, মাদ্রাসার হুজুরদেরকে কেন্দ্র করে, মাদ্রাসার স্টুডেন্টদেরকে কেন্দ্র করে ঘটনা। তাই মাদ্রাসার হুজুরদের নাম, মাদ্রাসার নাম, এইগুলো আমাকে হাইড রাখতেই হবে। আর এই বিষয়টি স্থানীয়ভাবে কিছু লোক জানে, মূল বিষয়টি তারা না জানলেও কিছু একটা সমস্যা হয়েছে এই বিষয়টি তারা জানে, যার কারণে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে ঘটনাটা কি বলবো কি বলবো না। তারপর সিদ্ধান্ত নিলাম ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন আমরা ঘটনাতে চলে যাই। ঘটনার সাল 1999 থেকে 2001 সাল এর মধ্যবর্তী। ঘটনার যিনি মূল ব্যক্তি তার নামটা আমি বলছি, তার নাম হচ্ছে হাফেজ মাওলানা মোহাম্মদ মীর হোসেন। আর ঘটনার ভিকটিম মাদ্রাসার 9 জন ছাত্র এবং অত্র এলাকার এলাকাবাসী। আর ঘটনার যিনি বর্ণনা করেছেন উনি বর্তমানে চট্টগ্রামের ওই নাজিরহাট যে এলাকা, ওই নাজিরহাটের একটি বেশ নাম করা জামে মসজিদের খতিব। তিনিও খুব বড় একজন আলেম আর কি। তো ওনার ছদ্মনাম আমরা বলছি মাসুদ হুজুর, কারণ নাম বললে ওই এলাকার অনেকেই তাকে চিনে ফেলবেন। এই কারণে জয় বড়ুয়া আমাকে একদম ডিটেলস দিয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে, এমনকি ওই মাদ্রাসার ছবি, যেই জায়গাতে ঘটনা ঘটেছে সেই জায়গার ছবি সবকিছু দিয়েছে, ঘটনার সত্যতা নিশ্চিত যাতে আমি হতে পারি। কিন্তু ওই জিনিসগুলো আমি যদি আপনাদেরকে এখনই ছেড়ে দেই বা দেখাই, আপনারা ওই এলাকার এক মানে 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 বিনা বাক্যে আপনারা দেখার সাথে সাথে চিনে ফেলবেন। তো যাই হোক, কথা না বাড়াই, চলুন ঘটনা শুরু করি। বুঝতে পারছেন ঘটনাটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো মাসুদ হুজুর, এটা ওনার ছদ্মনাম, তখন উনি ওই মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন। তার বাড়িও একই জায়গায়, ওই নাজিরহাটেই। মাদ্রাসাতে যথেষ্ট সুনাম থাকায় এখনো দূর দূরান্ত থেকে অনেক ছাত্ররা এখানে পড়তে আসে। আর মাদ্রাসা তো আবাসিক হয় সাধারণত কমি মাদ্রাসাগুলো, তো এখানে ওই সময় এই মাসুদ হুজুর ওই ছাত্রাবাসে থাকতেন। ছাত্র ছাড়াও শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারাও বিভিন্ন জায়গা থেকে এসে এখানে চাকরি করতেন। ওই মাদ্রাসায় প্রতি বছরই বার্ষিক মাহফিল এবং কৃতি ছাত্রদের সম্মাননা দেওয়া হতো। 1999 সালের ডিসেম্বর মাসে বার্ষিক মাহফিলে বিভিন্ন জেলা থেকে আমন্ত্রিত অতিথিরা মাহফিলে শামিল হন। তাদের মধ্যেই একজন অতিথি এসে মাদ্রাসার কমিটির সাথে দেখা করার দাবি করেন। এখন মাহফিলের কাজে সবাই তো ব্যস্ত, এই কারণে ওই দিন তার সাথে আর দেখা করা হয় না। তবে তাকে মাদ্রাসার অতিথিশালায় বিশ্রামের সুযোগ করে দেওয়া হয়। পরদিন সকালে ওই মাদ্রাসার বড় হুজুর নামটা কিন্তু
মানে খুব স্পষ্টভাবে ডিটেলসে বলেছেন, কিন্তু আমি সঙ্গত কারণে বলছি না, কারণ এটা বলার সাথে সাথে আপনারা অনেকে চিনবেন। তো যাই হোক, ওই মাদ্রাসার বড় হুজুর সহ অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন মাদ্রাসার, ওনার সাথে কথা বলে জানতে পারেন উনি কুমিল্লা জেলার চান্দিনা নামক জায়গা থেকে এখানে এসেছেন এবং মাদ্রাসার হেফজখানায় শিক্ষকতা করতে চান। তখন বড় হুজুর তাকে জানান যে এখন তো সেই পোস্ট খালি নেই, তাছাড়া ওই বৈঠকে তৎকালীন হেফজখানার প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। মাদ্রাসার বড় হুজুর বা অধ্যক্ষ, যাদেরকে মুহতামিম বলা হয়, তো ওই মুহতামিম উনি মাসুদ হুজুরের সম্পর্কে আত্মীয় হন এবং স্থানীয় প্রতিনিধি মাসুদ হুজুরের বড় ভাইও সেখানে উপস্থিত ছিলেন। তো সেখানে উপস্থিত সবাই দেখলেন যে সেই হুজুর বড় বড় সাদা রঙের দুটা কাঁধে ঝোলানো ব্যাগ নিয়ে এসেছেন। তো বড় হুজুর তখন মানে ওনাকে জানান যে ওই পোস্ট তো খালি নেই। তখন উনি মৃদু সুরে বলেন, হুজুর, আপনার বর্তমান হুজুর যিনি দায়িত্বে আছেন, আমি যদি তার থেকে উত্তম হতে না পারি তবে আমাকে ওই পদে রাখবেন না, আর আমি যদি উত্তম হতে পারি তখন ওই পদে কেবল আমিই থাকবো যতদিন বেঁচে থাকি। তার মুখে এমন কথা শুনে বড় হুজুর সহ উপস্থিত মানে অন্যরা খুব অবাক হন। বড় হুজুর তখন তাকে বলেন, দেখুন মীর সাহেব, আপনি কেন জানি মনে হয় অহংকার নিয়ে কথা বলছেন। একজন আলেমের এই ধরনের অহংকার নিয়ে কথা বলা ঠিক নয়। খুব বিনয়ের সাথেই বড় হুজুর তাকে এই বিষয়টি নিয়ে বলেন। তখন মীর হোসেন সাহেব উনি বলেন, জি না হুজুর, আমি আমার দক্ষতার উপর আত্মবিশ্বাসী, আমি অহংকার করছি না। তারপরও বড় হুজুর বললেন যে না, আমার এখানে তো আপাতত লোক লাগছে না, একজন লোক থাকতে আমি কিভাবে আপনাকে এখানে নিয়োগ দেই? আমার এখানে পর্যাপ্ত লোক রয়েছে হিফজ বিভাগে, তাহলে একজন লোককে সরিয়ে আপনাকে রাখতে হবে, এটা তো সম্ভব নয়। তো আপনি আমাদের অতিথি হয়ে এখানে এসেছেন, কয়েকদিন থাকেন, বেড়ান, আমাদের আতিথেয়তা গ্রহণ করুন। এদিকে হেফজখানার বর্তমান যিনি হুজুর, মানে প্রধান দায়িত্বে যিনি আছেন, হেফজখানার একাধিক হুজুর থাকে, তার মধ্যে যিনি প্রধান ইনচার্জ আর কি, হেফজখানার ইনচার্জ, উনি কিন্তু এতক্ষণ চুপ ছিলেন। তখন তিনি কথা বলে উঠলেন। তিনি বলেন, বড় হুজুরকে বললেন যে হুজুর, উনি যখন আমার থেকে উত্তম হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তখন আমি কেন নিজেকে ছোট করে রাখবো? দুজনের একটা পরীক্ষা হয়ে যাক। এদিকে বলা বাহুল্য যে সেই হুজুর কোরআন সুন্নাহ ভিত্তিক বিভিন্ন রিচুয়াল করে মানুষদের ছোটখাটো তদবির করতেন। মানে যিনি হুজুর হেফজখানার ইনচার্জে রানিং ছিলেন, তিনি টুকটাক তদবির কিন্তু করতেন। তো ওনার কথা শেষ হতেই মীর হোসেন বলে ওঠেন, ইনশাআল্লাহ আমি প্রস্তুত। তো ওই রুমে হঠাৎ করে বাহাস বা তর্ক বিতর্ক শুরু হবে, তাদের জ্ঞানের গভীরতা যাচাই করা হবে। তো ওই রুমে একটা কথার রোল পড়ে যায়। তো বড় হুজুর পরিস্থিতি শান্ত করে বলেন যে না, আমি এখনই কোনো সিদ্ধান্ত দিতে চাই না, কমিটির অন্য লোকদের সাথে পরামর্শ করে তারপর দেখা যাবে, আপাতত সবাই নিজ নিজ কাজে মনোযোগী হয়ে কাজ করেন। তো বড় হুজুর মীর হোসেন হুজুরকে বলেন, আপনি কয়েকদিন আমাদের এখানে অতিথি হিসেবে থাকুন, দেখি পরবর্তীতে কি হয়। ওই দিন সন্ধ্যায় মাগরিবের আজানের সময় অজু করতে আসা পাখিরা দেখলেন যে মীর হোসেন সাহেব উনি দুইটা প্লাস্টিকের জার থেকে, মানে বয়াম থেকে কয়েকটা শোল মাছের বাচ্চা সেই অজু করার পুকুরে ছেড়ে দিচ্ছেন। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ওই পুকুরটা মাদ্রাসার মাঝখানে অবস্থিত, আর ওই পুকুরের চারদিকে মাদ্রাসার ভবন গড়ে উঠেছে। সবুজ আর পরিষ্কার ছিল সেই পুকুরের পানি, এখনো সেই পুকুরের পানি ওরকমই আছে। তো তার এমন কাজ দেখে সবাই জটলা পাকিয়ে ফেলে। সবাই দেখলো সেই মীর হোসেন হুজুর তার হাতের ওই দুটি বয়াম থেকে একটিতে 4টি, অপরটিতে 5টি, এই 9টা, মানে স্পষ্টভাবে আশেপাশের লোক দেখেছেন 9টা শোল মাছের বাচ্চা পুকুরে ছাড়ছিলেন। মাছগুলোর দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটারের মতো হবে। আর অন্যান্য ছাত্রদের সাথে ঘটনা বর্ণনাকারী মাসুদ হুজুরও সেই ঘটনার সাক্ষী ছিলেন, মানে তিনি নিজে এটা দেখেছেন নিজের চোখে যে তিনি শোল মাছের বাচ্চা ওই পুকুরের পানিতে ছাড়ছেন। তো ওই দিন ঘটনাটি জানাজানি হয় না, কিন্তু অবাক করা বিষয় তখনই ঘটে যখন দেখা যায় এর পরের দিন সকালে সেই হুজুর যখন হাতে অল্প ভাত নিয়ে পুকুরের পানিতে নাড়া দিতেই সেই শোল মাছের বাচ্চাগুলো এসে হাজির তার কাছে। শোল মাছের বাচ্চা পোষ মেনেছে, এটা কারো মাথায় ঢুকছে না। এই ঘটনা বড় হুজুরের কানেও চলে যায়।
তো তিনি ব্যাপারটা তেমন আমলে নেন না, আর এটা আমলের মতো মানে আমলে নেওয়ার মতো কোনো বিষয় হিসেবে তিনি মনেও করেন না। তো তিনি কিন্তু সেই মীর হোসেন হুজুরকে ডাকেন। মীর হোসেন উনি আসেন, তো তখন বড় হুজুর তাকে বলেন, দেখুন ওটা অজুখানার জায়গা, ওখানে মাছ চাষ কেউ করে না, আর ওটা অপরিষ্কার করবেন না। তখন মীর হোসেন বলেন, হুজুর আমার মাছেরা এখানে অপরিষ্কার নয়, পরিষ্কার করতে এসেছে, তাছাড়া তারা খুবই শান্ত স্বভাবের। মীর হোসেন হুজুর মানে হুজুরের এই কথা শুনে বড় হুজুর হেসে দেন আর বলেন, কি পরিষ্কার করবে শুনি? তখন মীর হোসেন জবাব দেন, সময় হলেই জানতে পারবেন, আগে আমাকে এখানে স্থায়ী করার ব্যবস্থা করুন। সন্ধ্যায় বড় হুজুর কমিটির কাছে বিষয়টা জানালে কমিটি থেকে পুরাতন হুজুরের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় না। সবাই তাকে ভালোবাসেন, স্থানীয় লোকজনও তাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। তো এই কারণে তার যোগ্যতা নিয়েও কোনো অভিযোগ নাই, কোনো স্টুডেন্টও তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি যে হুজুর ভালো পড়াতে পারেন না। তো এই কারণে তাকেই পুনরায় রাখার সিদ্ধান্ত নেন সবাই, এবং বড় হুজুরকে বলে দেন যে আপনি মীর হোসেন হুজুরকে আমাদের এই সিদ্ধান্তটা জানিয়ে দেন যে তাকে এখানে রাখা সম্ভব নয়। কিন্তু মীর হোসেন হুজুর সেটা মনে মনে উনি নিলেও মেনে নিতে পারেন না, এবং ওই সন্ধ্যায় মিটিংয়ে বর্তমান হেফখানার উপস্থিত মানে হুজুর আবার উপস্থিত ছিলেন না। পরে বিষয়টি তাকেও জানিয়ে দেওয়া হয় যে আপনি থাকছেন, নতুন যিনি এসেছেন মীর হোসেন হুজুর, তাকে রাখা হচ্ছে না। এর পরের দিন সেই হেফখানার হুজুর ফজরের নামাজের জন্য অজু করতে গেলে পুকুরের পানিতে পড়ে ডুবতে ডুবতে কোনো রকমে বেঁচে যান। তাকে উদ্ধার করে যখন মাদ্রাসায় নিয়ে আসা হয় তখন তিনি ভয়ঙ্কর এক ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, তিনি গত রাতে স্বপ্নে দেখেছেন একটা পঙ্খিরাজ ঘোড়া এসে তাকে বলছে উনি যেন এখান থেকে চলে যান আর নিজের কর্মের জন্য অনুশোচনা করেন, কারণ উনি নাকি এমন একটা কাজ করেছেন, খুবই খারাপ একটা কাজ, এজন্য তওবা ইস্তেগফার করেন, না হলে ভয়ানক বিপদ হবে। পরে ওনার ঘুম ভেঙে যায়, আর ফজরের নামাজের সময় হয়ে আসায় উনি আগেই অজুটা সেরে নিতে চান, আর এই কারণে উনি ওই পুকুরের ওখানে যান। শীতকাল হয়, তখনও কেউ ওঠেনি। তো উনি অজু করা শুরু করলে উনি দেখতে পান বড় বড় 4-5টা কালো রঙের মাছ। এই মাছগুলো লেজের অংশ দিয়ে পানির উপর পায়ে হাঁটার মতো করে হেঁটে হেঁটে এসে ওনার দিকে মানে এগিয়ে এসেছে। তো উনি কিছু বুঝে ওঠার আগেই এই মাছগুলো তাদের যে ডানা আছে এটা হাতের মতো করে ব্যবহার করছে। তারা কি করে, এই মাছগুলো তার পা ধরে পানিতে টেনে নিয়ে যায়, এরপর ওনাকে টেনে পুকুরের তলদেশে নিয়ে যেতে থাকে। কিন্তু উনি অনেক কষ্টে আল্লাহর নামে বেঁচে গেছেন, আল্লাহর নাম কাম করছিলেন। তো বড় হুজুর সব কথা শোনেন, শুনে তাকে বিশ্রাম নিতে বলেন। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেই হুজুরের শরীর অত্যন্ত খারাপ হতে থাকে, এবং সেই সাথে তিনি তার গলার স্বরের বেশ পরিবর্তন অনুভব করেন, অদ্ভুত রকমের স্বর হয়ে যায়, তিনি ভালো করে কথাই বলতে পারছিলেন না। রাত হতে না হতেই তার শরীরে প্রচন্ড রকমের জ্বর আসে। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স কাছে থাকায় তাকে ওখানে ভর্তি করানো হয়, কিন্তু সেখানেও তার অবস্থার উন্নতি না হয় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয়। এদিকে পুরো মাদ্রাসা একটা গম্ভীর আর ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়। বড় হুজুর সেই অতিথি হুজুরকে সন্দেহ করে তাকে ডেকে পাঠান এবং তার সাথে এই বিষয়ে কথাবার্তা বলেন, কিন্তু সেই মীর হোসেন হুজুর বেমালুম সেটা অস্বীকার করে বলেন যে তিনি পরের দিন সকালে চলে যাবেন, এখানে আর থাকবেন না। এদিকে ওই রাতেই সেই হিফজখানার দায়িত্বে থাকা হুজুর ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনার আকস্মিকতায় পুরো মাদ্রাসা স্তব্ধ হয়ে যায়। হুজুরকে পরের দিন সকালে মাদ্রাসা মাঠে প্রথম জানাজা পড়িয়ে তার নিজ বাড়ি পটিয়াতে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে মাদ্রাসার পরিচালনা কমিটি আবার সেই মীর হুজুর হোসেনকে পুনরায় চিন্তা করতে বাধ্য হন, কেননা এখন এই হুজুরের মতো যোগ্যতা সম্পন্ন আরেকজন হুজুরের প্রয়োজন। মীর হোসেন হুজুরের ইন্টারভিউ নিতে উপস্থিত হওয়া বড় হুজুর সহ সবাই দেখলেন মীর হোসেন হুজুর সব বিষয়ে অত্যন্ত পারদর্শী, আর তার বাচনভঙ্গি, উচ্চারণ, দক্ষতা সবাইকে ছাড়িয়ে যায়। তার প্রমিত বাংলায় কথা বলা, বিশুদ্ধ আরবিতে কথা বলা, এটা সকলকে অবাক করে দেয় যে এমন যোগ্যতা সম্পন্ন লোক আসলেই খুব কম রয়েছে, যার উচ্চারণের মধ্যে বিন্দুমাত্র আঞ্চলিকতা নেই। তাকে নিয়োগ দেওয়া হয় হেফজখানার দায়িত্বে।
তিনি শর্ত দেন যে তাকে আলাদা একটা রুম দিতে হবে এবং সেটা ভবনের এক পাশে। বেতন যাই দিক না কেন কমিটি যেটা ভালো মনে করে তাতেই তিনি খুশি। আর এমন দাবি শুনে মাদ্রাসার অন্যান্য শিক্ষক হুজুর অবাক এবং সন্দেহ করতে থাকেন। যেহেতু তিনি হঠাৎ এসে একটা পদে নিজে থেকে দায়িত্ব নিতে চাইছেন আর সেই পদে থাকা লোকটাও অপ্রত্যাশিতভাবে মারা যান, সেহেতু সবাই সেই মীর হোসেন হুজুরকে এড়িয়ে চলতে থাকে। আর মীর হোসেন হুজুর নিজেও মৃদুভাষী আর নিঃসঙ্গ প্রকৃতির ছিলেন। ধীরে ধীরে তিনি হেফজখানার ছাত্রদের প্রিয় হতে থাকেন। ওনার পড়ানোর ধরন, ছাত্রদের সামনে ওনার গ্রহণযোগ্যতা সবকিছুই মানে অন্যরকম ছিল। এই জন্য ওনার ছাত্ররা ওনাকে ছাড়া আর কিছু বোঝে না। মীর হোসেন হুজুর বলতেই তারা অজ্ঞান। তো উনি দায়িত্ব নেবার পর থেকে মীর হোসেন হুজুর যেই স্টুডেন্টরা ভালো পড়া দিতেন তার কাছে, তখন তাকে ওই স্টুডেন্টকে তাল মিষ্টি খেতে দিত। আর তাল মিষ্টি খাওয়ার পর কেন জানি ওই মীর হোসেন হুজুরের সেই ছাত্রটি ভক্ত হয়ে যেত। তিনি বেশ কিছুদিন পড়ানোর পর, বেশ কিছু সপ্তাহখানেক পড়ানোর পর 9 জন ছাত্রকে খুব বেশি যত্ন করতেন এবং এক পর্যায়ে দেখা গেল মীর হোসেন হুজুর ওই 9 জন ছাত্রকে সবার থেকে আলাদা করে রেখেছেন। আলাদা মানে তাদের বিছানা, বালিশ থেকে শুরু করে নিয়ে সবকিছুই আলাদা। এমনকি এদের মানে এরা নিজেরা নিজেদের সাথে বেশি কথা বলতো, অন্যদের সাথে খুব প্রয়োজন ছাড়া কথা বলতো না। মানে তারা তাদের স্বাভাবিক যে আচরণ, সেই আচরণ থেকে ভিন্ন রকমের আচরণ শুরু করে দেন। এদিকে এই সমস্ত কথা বড় হুজুরের কানে যায়। আর ওই ছাত্রদের আরো একটা বৈশিষ্ট্য ছিল, এরা প্রত্যেকেই এতিম ছিল, কারো মা নেই, কারো বাবা নেই, এরকম ছিল আর কি। তো বড় হুজুরের কাছে এই কথা যখন যায়, তখন তিনি মীর হোসেন হুজুরকে ডেকে জিজ্ঞেস করেন যে তিনি এই 9 জন ছাত্রকে আলাদাভাবে এইভাবে ট্রিট করার কারণটা কি। জবাবে মীর হোসেন হুজুর বলেন, এই ছাত্রগুলো আপনার মাদ্রাসার নাম উজ্জ্বল করবে, আপনি নিজে এদের পরীক্ষা নেবেন। আমাকে কয়েক মাস সময় দিন, তারপর এদের ডেকে পরীক্ষা করবেন, তারপরে বুঝতে পারবেন এদের দক্ষতা কতটা বেড়েছে। তো মীর হোসেন হুজুরের এমন আত্মবিশ্বাসী কথা শুনে বড় হুজুর আশ্বস্ত হলেন। কিন্তু দেখা যায় ওই ছাত্রগুলো ওই অজুখানার পুকুরে মীর হোসেন হুজুরের মতো সেই শোল মাছের বাচ্চাদেরকে খাবার দিতে যায়। 9 জন স্টুডেন্ট 9টা মাছকে খাবার দেয়, মানে প্রত্যেকে আলাদা আলাদা। এক মাছ আরেকজনের কাছে যায় না, ওদের প্রত্যেকের মানে চেহারা মনে হয় মাছগুলো চিনে ফেলেছে। প্রত্যেকের জন্য একটা করে মাছ বরাদ্দ। তো যদিও বিষয়টি খুব গোপনে ওরা করত, আর তাছাড়া অন্য কেউ হাজার চেষ্টা করেও কিন্তু ওই মাছগুলো দেখা পেত না, যদি না ওই 9 জন না যেত ওখানে বা মীর হোসেন হুজুর ওখানে না যেত, ওই মাছগুলোকে কেউ দেখতো না। এদিকে 2 থেকে 3 দিন পরে বড় হুজুর ওই 9 জনের এক ছাত্রকে ডেকে পাঠান এবং তার পরীক্ষা নেন। প্রথমে পরীক্ষা নিয়ে অবাক হন এবং অন্য 8 জনকে একে একে ডাকেন। সবার পরীক্ষা নিয়ে উনি এত খুশি হয়েছেন, ওই খুশিটাই তার সন্দেহের কারণ হয়ে যায়। কারণ হচ্ছে এত অল্প সময়ের মধ্যে এত প্রগাঢ় পাণ্ডিত্য অর্জন করা এই স্টুডেন্টদের পক্ষে সম্ভব ছিল না। তাদের বয়স, তাদের মেধা এটা বলে না, কিন্তু নিশ্চয়ই এটা আল্লাহর একটা কুদরত, এই ভেবে তিনি শুকরিয়া আদায় করেন। কিন্তু সেই সাথে ওই সন্দেহের কারণে অভ্যন্তরীণ তদারকিও শুরু করেন। তিনি গোয়েন্দাগিরি করে জানতে পারেন যে গভীর রাত্রে সেই ছাত্রদের সাথে মীর হোসেন হুজুর বৈঠক করেন, তাদেরকে আলাদাভাবে তামিল দেন। এসব বিষয় জানার পর তিনি আরো বেশি সন্দেহপ্রবণ হয়ে পড়েন। একদিন তিনি তাদের মধ্যে থেকে একজন ছাত্রকে ডেকে জিজ্ঞেস করেন, রাত্রে কি বলেন তাদের সাথে হুজুর? তো সেই ছাত্র বলে, মীর হোসেন হুজুর আমাদেরকে কসম করিয়েছেন কাউকে যেন কিছু না বলি। তখন বড় হুজুর তাকে ভয় দেখিয়ে জানতে পারেন যে প্রতি রাত্রে মীর হোসেন হুজুর সেই ছাত্রদেরকে একটা পঙ্খিরাজ ঘোড়া দেখান। ঘোড়াটা মীর হোসেন হুজুরের রুমের জানালা দিয়ে দেখা যায়। আর মীর হোসেন হুজুর তাদেরকে বলেছেন এটা জান্নাতি ঘোড়া, তারা যদি ভালো করে পড়াশোনা করেন তবে তিনি এই ঘোড়ার পিঠে করে তাদের সবাইকে সারা পৃথিবী ঘুরিয়ে দেখাবেন। এটা শুনে বড় হুজুর বুঝতে পারেন তার মাদ্রাসায় কালো জাদুর চর্চা হচ্ছে। তারপর তিনি সেই মাছের বিষয়ে জানতে চান। তখন ছাত্রটি বলে, এগুলো আসলে মাছ না, এগুলো মানুষ, এগুলা মাছ রূপে এখানে এসেছে, তারা মানুষ।
তারা যখন সেই মাছগুলোকে খাবার দেয় তখন এগুলোর মুখ নাকি মানুষের মতো হয়ে যায় এবং ওরা কথা বলে মীর হোসেন হুজুরের সাথে। হুজুর বলেন, আরে মাছ বড় তো জিন হতে পারে, মানুষ হবে কিভাবে? তো যাই হোক, এসব শুনে বড় হুজুর বুঝতে পারেন এখানে গভীর কোনো বিপদ হতে চলেছে এবং আগের হুজুরের মৃত্যুর সাথে ওইসব বিষয় জড়িত। তিনি বেশ চিন্তিত হয়ে পড়েন। এদিকে ওই রাজ্যে সেই ছাত্রটি মীর হোসেন হুজুরকে আবার সবকিছু বলে দেয়। পরদিন সকালে মীর হোসেন হুজুর বড় হুজুরকে বলেন, আজকে বিকেলে সবাইকে উনি ওনার ব্যক্তিগত উদ্যোগে খাবার খাওয়াবেন, মিষ্টি জাতীয় খাবার খাওয়াবেন। তাই হলো, খাওয়ানোর আয়োজন করা হলো, সবাই সেটা খেলো। আর দেখা গেল সবাই কেমন জানি মীর হোসেন হুজুরের ভক্ত হয়ে গেছে। যদিও বড় হুজুর তাকে সন্দেহ করতেন, কিন্তু তার বিষয়ে তেমন কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না। তখন তিনি তার পরিচিত কোরআন সুন্নাহ ভিত্তিক রুকিয়ায় বেশ দক্ষ কজন হুজুরকে তলব করেন। তাদের দুজন মাদ্রাসায় আসেন এবং ওই দিন রাত্রেই এসব বিষয় জানার চেষ্টা করেন এবং বড় হুজুরকে জানান যে পুরো মাদ্রাসা নাকি বন্ধ। বড় হুজুর শুনে তো অবাক, বন্ধ মানে কি? আপনারা নিজেরা এখানে আছেন, দেখছেন শত শত স্টুডেন্ট, মাদ্রাসা বন্ধ হলো কিভাবে? আমরা তো এখানে আছি। তখন বলেন, কথা তো সেটাই, কারণ হচ্ছে আমাদের সাথে থাকা যেই ভালো জিনগুলো রয়েছে তারা আমাদের কাছে এসে বলেছে যে হুজুর আপনি কোথায় এসেছেন, এখানে তো কোনো মাদ্রাসাই নাই। আর এই কথা শুনে ওই হুজুর অবাক হয়েছেন। মাদ্রাসা নাই মানে? আমরা বসে আছি মাদ্রাসার মধ্যে, শুয়ে আছি, এখানে আসলাম, খাবার খেলাম, তোমরা বলো মাদ্রাসা নাই মানে? বলে হ্যাঁ, আমরা কোনো মাদ্রাসা দেখতেই পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি আপনারা ফাঁকা জায়গায় বসে আছেন। এটা কেন হচ্ছে আমরাও বুঝতে পারছি না, মানে ওই জিনেরাও বুঝতে পারছি না কেন এরকমটা হচ্ছে। জিনেরা দেখছে এখানে কোনো মাদ্রাসার অস্তিত্ব নেই, আশেপাশে অন্যান্য বিল্ডিং আছে, কিন্তু এই জায়গা একদম ফাঁকা, মাদ্রাসা নাই, পুকুর নাই, কিছুই নেই। তখন সেই হুজুরগুলো বড় হুজুরকে বলেন, এখানে কে বা কারা আছে আমরা জানি না, তবে এই কাজ করা হয়েছে আমাদের সাধ্যের অনেক বাইরে এবং আমাদের অনুগত জিনেরা রয়েছে তারাও এর কোনো কুল কিনারা করতে পারছেন না। তো তাদের এসব কথা শুনে বড় হুজুরের প্রতিকার জানতে চান। তখন তারা বলেন, সামনে মাদ্রাসার বার্ষিক মাহফিলে তারা তাদের একজন ওস্তাদ সহ এখানে আসবেন, সেই পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। তিনি সুদূর ভারত থেকে এখানে আসবেন, তবে তিনি যেই বিশ্বাস বা আকীদা পোষণ করেন এই আকীদার সাথে আপনাদের আকীদার কিন্তু মিল নাই। যেহেতু উনি ভিন্ন আকীদার লোক ছিলেন, তো প্রথমে বড় হুজুর একটু ইতস্তত বোধ করছিলেন, কিন্তু তারপরও সকলের মানে ভালোর কথা চিন্তা করে উনি বলেন, ঠিক আছে আপনি তাকে এখানে নিয়ে আসেন। তো কিন্তু এসব কথা কাউকে না জানানোর সিদ্ধান্ত নেন, যে আশেপাশের লোকজন কোনোভাবেই যেন না জানে এই সমস্ত কথাবার্তা। এটা খুবই গোপনীয় ব্যাপার আর কি। পরদিন তারা চলে যান। এর কিছুদিন পরে মাদ্রাসার বার্ষিক মাহফিলে সেই হুজুর দুজন আসেন, কিন্তু সেই ভারতীয় হুজুর তিনি মাদ্রাসার ভিতরে ঢুকে আবার তাড়াহুড়া করে বেরিয়ে যান আর বলেন তিনি এখানে থাকবেন না, তিনি অন্য কোথাও থাকবেন। পরে এই যে ঘটনাটা আমরা বলছি প্রিয় লিসেনার্স, এই ঘটনা বর্ণনা করি মাসুদ হুজুরের বাড়িতে সেই ভারতীয় হুজুরকে থাকার বন্দোবস্ত করে দেওয়া হয়। যেহেতু মাদ্রাসার বড় হুজুর মাসুদ হুজুরের আত্মীয় ছিলেন, পরে মাহফিল শেষ হয়ে যায়। এদিকে সেই ভারতীয় হুজুর, ওনার নাম আমরা বলতে পারবো, সমস্যা নাই, সেই ভারতীয় হুজুর নাম হলো মৌলানা মোহাম্মদ মালেক শাহ। তো উনি রিচুয়াল করেন এবং মাদ্রাসার মাঠে একটি দড়ি ছাড়া মাঝারি বয়সে একটি পুরুষ গরু ছেড়ে দেন। মাদ্রাসার নিরাপত্তা আর সুনাম অক্ষুণ্ণ রাখতে এই ঘটনা এলাকার কাউকেই মানে জানতে দিতেন না বড় হুজুর। সন্ধ্যা পর্যন্ত গরুকে মাদ্রাসা মাঠে চড়তে দেখে কেউ তেমন কিছু মনে করেনি, কিন্তু রাতেও যখন গরুটা রয়ে যায় তখন সবাই কানাঘুষা করতে থাকে যে গরুটা এখনো ঘুরছে কেন। তখন বড় হুজুর সবাইকে বলে দেন, এটা মাদ্রাসার গরু, কেউ যেন বেশি মাথা না ঘামায় ওটাকে নিয়ে, ওটা যেভাবে আছে ওভাবেই থাক। কিন্তু গভীর রাতে মাদ্রাসার দু একজন দেখতে পায় ওই গরুটি অদৃশ্য কিছুর সাথে যেন লড়াই করছে, কখনো পুকুরের এই পারে কখনো পুকুরের ওই পারে। যেহেতু তখনও শীতকালের আমেজ ছিল, সেহেতু সবাই ব্যাপারটা জানতে পারেনি। তা শীতকালে সকলে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ে, বাইরের শব্দ টব্দ খুব একটা বেশি পায় না। আর মাদ্রাসা স্টুডেন্টরা অনেক সকালবেলা কিন্তু ঘুম থেকে ওঠে ফজরের আজানের আগে, এই জন্য তারা ঘুমিয়েও পড়ে তাড়াতাড়ি। আর ঘুমটা তাদের একটু গভীর হয়, যেহেতু সারাদিন তারা পরিশ্রম করেন, লেখাপড়া করেন, সারাক্ষণ একটা পড়াশোনার মধ্যে থাকতে হয়, ভোরে উঠতে হয়, একটা নিয়মতান্ত্রিক জীবনের মধ্যে থাকতে হয়, যেন নির্দিষ্ট সময় শুয়ে পড়তে হয় তাদেরকে। তো তারা যারা দেখেছেন ব্যাপারটা, তারা সবাইকে ডাকতে ডাকতে ফজরের আজান হয়ে যায়। এদিকে দারোয়ানকে জিজ্ঞেস করা হলো, তিনি কিছুই জানেন না বা দেখেননি বলে জানায়।
সকালবেলা আরো দেখা যায় গরুটি সেই অজুখানার পুকুরের পাশে একদম ক্লান্ত হয়ে লুটিয়ে পড়ে আছে, মনে হচ্ছে তার শরীরে শক্তি নাই। আর ওই পুকুরের পাশে গড়ে ওঠা বিল্ডিং এর নিচের ফ্লোর জুড়ে একদম বিশৃঙ্খল একটা অবস্থা, মনে হচ্ছে কেউ যেন এখানে অনেক লড়াই করেছে, যুদ্ধ করেছে। আরো দেখা যায় ওই পুকুরের পানিতে একে একে 7টি শোল মাসের বাচ্চা মরে ভেসে উঠেছে। সবাই মীর হোসেন হুজুরকে খুঁজতে থাকেন, কেননা তখন পর্যন্ত তিনি কোথাও ছিলেন না। পরে তার রুমেই তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেই ভারতীয় হুজুরের কথা মতো বড় হুজুর গরুটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেন, আর মীর হোসেন হুজুরকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার দেখাতে নিয়ে গেলে মীর হোসেন হুজুর ডাক্তার না দেখিয়ে মাদ্রাসায় চলে আসেন এবং তার সেই প্লাস্টিকের যেই জার ছিল, বয়াম ছিল, সেই জারে মরা মাছগুলো নেন এবং জীবিত আরো 2টি বাচ্চা মাছ উনি নিয়ে নেন, কারণ উনি যাওয়ার সাথে সাথে 2টো বাচ্চা মাছও চলে আসে। তো বড় হুজুরের কাছে গিয়ে বলেন যে তিনি এখানে আর থাকবেন না। তখন বড় হুজুর ব্যাপারটা দীর্ঘায়িত আর অতিরঞ্জিত না করে তাকে সম্মানের সাথে বিদায় জানাতে চান এবং মীর হোসেন হুজুরকে বলেন যে তিনি কাজটি ভালো করেননি। যাবার সময় মীর হোসেন হুজুর শুধু তাকে এতটুকু বলে যান যে হুজুর, এরা আপনার মাদ্রাসা নোংরা করতে নয় বরং পরিষ্কার করতে এসেছিল, এই বলে বিদায় নেন। তার কথার আগা মাথা বড় হুজুর কিছুতেই বুঝতে পারেন না। এদিকে ভারতীয় হুজুর বড় হুজুরকে মাসুদ ভাইয়ের বাড়িতে ডেকে পাঠান এবং তাকে ভয়ঙ্কর এক বর্ণনা দেন। এই বর্ণনার মাধ্যমেই এই পুরো রহস্যটা প্রিয় লিসেনার্স আমাদের সামনে পরিষ্কার হবে। তিনি জানান এই মাদ্রাসায় বেশ কয়েক বছর যাবৎ কেউ কিছু পিশাচ জিন জোর জবরদস্তি করে বেঁধে রেখেছিল এবং তাদেরকে দিয়ে জোর করে কাজ করানো হতো। আর সম্প্রতি কে বা কারা তাদেরকে মুক্তি দিয়েছে, কিন্তু তারা এতদিন বন্দী থাকার প্রতিশোধ নিতে চাইছিল, এই জন্যই তারা আগের হুজুরকে হত্যা করেছে। এবং ওই ভারতীয় হুজুর বলেন, এই যে মীর হোসেন হুজুর, আপনারা তাকে সন্দেহ করেছেন, আসলে ইনি একজন ভালো মানুষ, তিনি ভালো উদ্দেশ্যে এখানে এসেছিলেন। কারণ হচ্ছে যেই জিন এখানে তিনি নিয়ে এসেছিলেন এরা পিশাচ আর রাক্ষস শ্রেণীর জিন ছিল। মীর হোসেন হুজুর তিনি এক রোগীকে ট্রিটমেন্ট করতে যান, যেই রোগীর উপর এই 9টা জিন আশ্রয় গ্রহণ করেছিল। সেই রোগীকে সুস্থ করতে গিয়ে এই 9টি জিন মীর হোসেন হুজুরের কাছে চলে আসে এবং তাকে বিভিন্নভাবে কিছু দাবি দেওয়া পেশ করতে থাকে যে তুমি ওই রোগীকে সুস্থ করতে গেছো, ঠিক আছে আমরা মেনে নিছি, কিন্তু আমাদের দাবি আছে, এই দাবি মানতে হবে, নাহলে কিন্তু তোমার আমরা ক্ষতি করব। মীর হোসেন হুজুর দেখতে পান যে আসলে এরা খুবই ভয়ঙ্কর শ্রেণীর জিন। তো জিজ্ঞেস করেন কি তোমাদের দাবি দেওয়া? তখন বলেন যে চট্টগ্রামের নাজিরহাটের ওই মাদ্রাসায় এক হুজুর রয়েছে, সেই হুজুর অন্যায়ভাবে আমাদের কয়েকজন আত্মীয় স্বজনকে জোর করে জবরদস্তি করে তারা কাজ করায়, তার নিজের প্রয়োজনে কাজ করায় এবং তাদেরকে ওই মাদ্রাসায় বন্দী করে রেখেছে। ওই মাদ্রাসার ধারের কাছে আমরা যেতে পারছি না, যদি না কোনো হুজুর আমাদেরকে নিয়ে না যায় সাথে করে। সুতরাং আমাদের আত্মীয় স্বজনদেরকে আমরা মুক্ত করব, আমরা কারো ক্ষতি করব না, ওই মাদ্রাসার কোনো স্টুডেন্টদের কোনো ক্ষতি করব না, কাউকে ভয় দেখাবো না, আমরা কথা দিলাম। কিন্তু আমাদের আত্মীয় স্বজন হতে পারে তারা পিশাচ বা রাক্ষস শ্রেণীর জিন, কিন্তু তাদেরকে অন্যায়ভাবে আটকে রেখে কাজ করানোর অধিকার কিন্তু সেই হুজুরের নেই, এটা তোমাদের ধর্মেও সেটা বলে না। সুতরাং এটা তোমাকে করতেই হবে। আমরা খারাপ হলেও তোমরা তো খারাপ না, তো তোমরা কেন এই কাজটা করতেছো? আর যে হুজুর এই কাজটা করতেছে সে খুবই অন্যায় করতেছে, সে আমাদের আত্মীয় স্বজনদেরকে বাধ্য করতেছে, মানে তার নিজের সুনাম বাড়ানোর জন্য সে মানে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য সে আমাদের আত্মীয় স্বজনকে দিয়ে বিভিন্ন ধরনের অলৌকিক কাজ করাচ্ছে, যাতে মানুষ তার উপর শ্রদ্ধাশীল হয়। তো এটা তো হতে দেয়া যাবে না, আমাদের আত্মীয় স্বজনদেরকে আমরা মুক্ত করেই ছাড়বো, সুতরাং এটা তোমার দায়িত্ব, মানবিক কারণেই হোক আর ভয়ের কারণেই হোক তোমাকে এটা করতেই হবে। তো হুজুর দেখেন আসলেই যে জিনগুলোকে অবৈধভাবে আটকে রাখা হয়েছে, আর কোনো স্বাধীন কোনো প্রাণীকে যাদের বিবেক বোধ রয়েছে বা এমনকি বন্য প্রাণীকেও আটকে রাখার কিন্তু বৈধতা নেই। বন্য প্রাণী সংরক্ষণ আইন রয়েছে প্রিয় লিসেনার্স, যে বন্য প্রাণীকে আপনি আটকে রাখতে পারবেন না, কারণ সে স্বাধীন, সে বনে ঘুরে বেড়াবে। আর মানুষ এবং জিনকে তো মানে আবদ্ধ করে কাজ করানোর কোনো সুযোগই নাই, গোলাম বানানোর কোনো সুযোগই নাই। তো এই সমস্ত বিষয় চিন্তা ভাবনা করে
ওই মীর হোসেন হুজুর তিনি ওই মাদ্রাসায় আসেন এবং যে কোনোভাবে তিনি ওই মাদ্রাসায় থাকতে চাচ্ছিলেন। তো ওই জিনেরা বলেছিল যে আমাদেরকে শুধু কয়েকটা দিন সময় দাও, তাহলেই আমরা আমাদের আত্মীয়দেরকে মুক্ত করে এখান থেকে তাদেরকে বের করে দেব। এখন উনি যখন ওখানে যান, যাওয়ার পরে ওই পুকুরে ওই শোল মাছগুলোকে ছেড়ে দেন। মূলত ওই পুকুরেই যেই হুজুর হেফখানার দায়িত্বে যিনি ইনচার্জ ছিলেন, তিনি সকলের অগোচরে ওই পুকুরে ওই ভয়ঙ্কর পিশাচ শ্রেণীর জিনদেরকে বন্দী করে রেখেছিলেন, আর তাদেরকে দিয়ে কাজ করাতো। ওরা যখন 9 জন জিন ওই পুকুরে যায়, তখন তাদের নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যম দিয়ে ওই জিনগুলোকে মুক্ত করে ফেলে। ওই জিনগুলো এটাও বলেছে, কোনো জিনকে চিরকালের জন্য বন্দী করা যায় না, সে কখনো কখনো বের হবেই, আর সে যখন বের হবে তার শক্তি বহুগুণ বৃদ্ধি পায়, এবং বের হয়ে যে বন্দী করেছে তার বা তার পরিবারদেরকে সে ক্ষতি করবেই। তো এই হুজুর যখন ওখানে ওযু করতে গিয়েছে, যেহেতু ওই 9 জন জিন ওখানে থেকে তার আত্মীয়দেরকে মুক্ত করে ফেলেছে, তখন ওই জিনগুলো ওই হুজুরকে পানির নিচে নিয়ে যায়। কিন্তু আশেপাশে লোকজন চলে আসে, আর উনিও মনে মনে পানির নিচে ডুবেও দোয়া দুরূদ পড়ছিলেন, যার কারণে তারা তাকে ছেড়ে দেয়। কিন্তু ছেড়ে দিলেও তারা তাকে এমনভাবে অসুস্থ করে দেয়, যার কারণে সে মৃত্যুবরণ করে। আর এটাই ছিল মূল কারণ যে মীর হোসেন হুজুরকে তারা ব্যবহার করেছেন। এখন প্রশ্ন হলো, ওই 9 স্টুডেন্ট তাদেরকে কেন আলাদাভাবে তালিম দেয়া হলো? এই বিষয়ে ভারতীয় হুজুর বলেন যে ওই 9 জন স্টুডেন্টের জন্য ওই 9টা জিন বরাদ্দ ছিল। ওই 9টা জিনের জন্য 9টা মানুষের শরীরের প্রয়োজন ছিল তাদের শক্তি ক্ষমতা বাড়ানোর জন্য। এই জন্য ওই 9 জন স্টুডেন্টকে আলাদাভাবে তালিম দেওয়া হয়, এবং তারা যেভাবে যে পাণ্ডিত্য, যে জ্ঞান অর্জন করেছিলেন, এটা মূলত ওই জিনদের কলা কৌশলের কারণে। তো যাই হোক, এদিকে যেটা হয় সেটা হলো যে ওই 9 জন, ওই যে 7 জন যে স্টুডেন্ট, 7টা তো জিন তো অবস্থা তো হয়েছে, মারা গেছে। তো এতে কি হয় যে ওই 7 জন যে স্টুডেন্ট, ওরাও খুব অসুস্থ হয়ে পড়ে, অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে। অনেক কষ্টে তারা মানে ঝাড় ফুঁক বা বিভিন্ন ভাবে আস্তে আস্তে তারা সুস্থ হয়ে যান আর কি। কিন্তু বেশ অস্বাভাবিকতাই তাদের মধ্যে থেকে যায়, বেশ মানে বলা চলে যে একটা স্থায়ী ক্ষতি তাদের হয়ে যায় আর কি। তো যাই হোক, এখন যেটা হয় হলো সেটা যে 2 জন জিন কিন্তু বেঁচে আছে, তাই না? ওই যে 2টো শোল মাছ, এই শোল মাছ তারা তো আছে। তো 7 জন স্বাভাবিক হয়ে গেল, 2 জন কিন্তু আগের মতোই বেশ তাদের জ্ঞান বা এলেম কালামে বেশ ভালো ছিল আর কি। এদিকে মীর হোসেন হুজুর অল্প সময়ের মধ্যেই সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে গিয়েছিলেন। তো এখন মীর হোসেন হুজুরকে তো বিদায় দিয়ে দিতে হবে। এখন অল্প সময়ের মধ্যে তার একটা জনপ্রিয়তা সৃষ্টি হয় মাদ্রাসার ভেতরে এবং বাহিরে, সাধারণ মানুষের কাছেও। এখন যখন তাকে ওই বিদায় দেয়া হবে, তখন ওই আশেপাশের লোকজন তারা তো মানে ক্ষেপে যেতে থাকে যে কেন তাকে বিদায় দেওয়া হবে। তো পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক করা হয়। যাই হোক, তাকে বিদায় দেওয়া হয়। তখন হুজুরও যাওয়ার সময় বলে যে, হুজুর, আমি বলেছিলাম যে আমি আপনার এই মাদ্রাসা পরিষ্কার করতে এসেছি। তো এটাই ছিল মূল কারণ। ইতিমধ্যে আপনি হয়তো বা বিষয়টা জেনে গেছেন। তো যাই হোক, অন্য যে 2 স্টুডেন্ট ছিল, ওই 2 জন স্টুডেন্টকে বড় হুজুর তাদের নিজের তত্ত্বাবধানে রাখে নেয়। এখন সমস্যা যেটা হলো, এই 2 জনের সাথে ছাড়া কারোর সাথে কথা বলে না, অন্যদের সাথে কথাই বলে না। তারা নিজেদের মতো করে থাকতে পছন্দ করে। একবার কি হয়, এক স্টুডেন্টের পিতামাতা আসার পরে তাকে বাড়িতে নিয়ে যেতে চায়। এখন সে কিছুতেই বাড়িতে যাবে না, সে মাদ্রাসাতেই থাকবে। এখন পিতামাতা প্রচন্ড ক্ষিপ্ত হয় যে তার ছেলের এই অবস্থা কেন, হুজুরকে দোষারোপ করতে থাকে। তো হুজুর অনেক কষ্টে পিতামাতাকে শান্ত করেন, বোঝান। তো এখন ওই যে
যে দুই স্টুডেন্ট, ওদের মধ্যে কিন্তু ওই অস্বাভাবিক আচরণ কিন্তু ছিল। ওদের কিন্তু ওই এলএম এমন পর্যায়ে গিয়েছিল যে যেই বিষয় তারা পড়েইনি, যেই কিতাব তারা দেখেইনি কখনো, সেই কিতাবের কোন পৃষ্ঠায় কি আছে সেটা তারা অনর্গল বলতে পারে। খুবই অদ্ভুত একটি ব্যাপার। এখন এদেরকে কিভাবে সুস্থ করবে? এখন ওই যে মীর হোসেন হুজুর, তার ঠিকানা অনুযায়ী তার সাথে যোগাযোগ করা হয়, তাকে আসতে বলা হয়। এখন উনি প্রথমে আসতে রাজি হন না, তো তারপরে উনি আসেন। আসার পরে বড় হুজুর বলেন যে আপনি এই যে জিনরা এখানে রয়ে গেছে, আপনি এই জিনদেরকেও নিয়ে যান এবং ওর যারা আত্মীয় স্বজনদেরকে বন্দি করে রাখা হয়েছে এদেরকেও এখান থেকে মুক্ত করে নিয়ে যান। তখন উনি বলেন, আমি তো শুরুতেই বলেছিলাম হুজুর যে আমি কিন্তু আপনার এই জায়গাটা পরিষ্কার করতে এসেছি। তো যাই হোক, উনি ওনার রিচুয়াল করে ওই দুটি শোল মাছকেও উনি তো নিয়ে গিয়েছিলেন সাথে করে, আবার ওই দুটি শোল মাছ নিয়েও এসেছিলেন, সেটা পুকুরে ছাড়েন। কয়েকদিন পরে আবার উনি সেখান থেকে চলে যান। চলে যাওয়ার পর আস্তে আস্তে ওই দুই স্টুডেন্ট স্বাভাবিক হয়, কিন্তু মানে স্বাভাবিক বলতে তারা যতটুকু পড়েছে সেটাই শুধু বলতে পারতো, কিন্তু ওই যে অস্বাভাবিক রকমের যে পাণ্ডিত্য জাহির করার ব্যাপারটা এটা তাদের মধ্যে ছিল না। কিন্তু ওরা আর কখনোই নাকি সাবলীল আচরণ কখনো কারোর সাথে করতে পারেনি। ওদের আচরণের মধ্যে একটা অস্বাভাবিকতা, মনে হচ্ছে একটু আধা পাগল বা মনে হচ্ছে একটু অটিস্টিক টাইপের, এই টাইপের ভাব রয়েই যায়। আর যে ভারতীয় হুজুর, উনি একটি ভয়ঙ্কর জিনকে, শক্তিশালী জিনকে একটি গরুর মধ্যে প্রবেশ করিয়ে এখানে পাঠিয়ে দেন। কারণ ওই জিনগুলোকে শায়েস্তা করার জন্য এটা ছাড়া নাকি আর কোনো উপায় ছিল না। ওই একটা জিন মূলত 7টা জিনকে মেরে ফেলে। তো যে জিনটা মেরে ফেলেছে তখন সেও আফসোস করেছে যে আসলে ওরা পিশাচ শ্রেণীর হলো, ওরা কিন্তু কারো ক্ষতি করেনি, তো শুধু আমাকে পাঠানো হয়েছে বলে আমি ওদেরকে মেরে ফেললাম, কিন্তু ওরা এই মাদ্রাসার কারো ক্ষতি করেনি। তো আমাকে এখানে পাঠানোর মাধ্যম দিয়ে আমারও শত্রু আপনারা বাড়াইয়া দিলেন, এটা ওই জিন বলেছিল। তো যাই হোক, এটি ছিল মূলত ঘটনা। প্রিয় লিসেনার্স, একটা দীর্ঘ ঘটনা। আমি আশা করছি এই ঘটনাটি আপনাদের সকলের ভালো লেগেছে এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি কারণে স্পেসিফিক করে বড় হুজুরের নাম এবং মাদ্রাসার নামটি বলতে পারিনি, এবং ওই মাদ্রাসার ছবি বা ভিডিও যেটা আমাকে পাঠানো হয়েছে সেটা আমি দিতে পারছি না, কারণ এটা একটা স্পর্শকাতর বিষয়। এই মূল যে ব্যাপারটা, এটা কিন্তু অনেকেই জানে না ওই এলাকার। তারা জানে যে এই মাদ্রাসায় দুই হুজুর রাখা নিয়ে একটা সমস্যা হয়েছিল, এক হুজুর মারা গিয়েছে, তো তারপর একজন থাকে, পরে তাকেও বিদায় করে দেওয়া হয়, একজন ভালো হুজুরকে বিদায় করে দেওয়া হয়েছে। তো তারা জাস্ট এতটুকুই জানে, এর বেশি কিছু কিন্তু জানে না। আর মাদ্রাসার অল্প কিছু লোক জানে। আর যে মাসুদ হুজুর, যিনি একটা মসজিদের খতিব আছেন, উনি তো এই ঘটনার আগা থেকে গোড়া পর্যন্ত সবকিছু জানেন, যেহেতু বড় হুজুরের আত্মীয় তিনি, বড় হুজুর তাকে সবকিছু বলেছেন। আর এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ এই কারণে ওনার কাছ থেকে পাওয়া গেছে। ধন্যবাদ জয় বড়ুয়াকে চমৎকার একটি ঘটনা আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আশা করছি প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা আপনাদের হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। আপনারা যারা আপনাদেরকে ঘটনা পাঠাতে চান তারা লিখে বা রেকর্ড করে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন। আমাদের ঘটনা পাঠানোর ঠিকানা afnanthehorrorworld@gmail.com, এখানে ইমেল করতে পারবেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হচ্ছে, সেখানে গিয়ে আপনারা ইমেলের স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাই আমাদের এবারের এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়, যেই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন সৌমিত্র রয়। স্বাগতম প্রিয় লিসেনার্স সৌমিত্র রয়ের আরো একটি ঘটনায়। আর যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, শুধু এই ঘটনা না, তিনি আরো অনেকগুলো ঘটনা উনি শরীয়তপুর থেকে সংগ্রহ করেছিলেন। আর শরীয়তপুরে উনি ওনার সাথে আরো দুজন ব্যক্তির সাথে নিয়ে সেখানে গিয়েছিলেন। শরীয়তপুর থেকে অনেকগুলো ঘটনাই ছোট বড় মিলিয়ে তিনি সংগ্রহ করেছেন, কোনটা ছোট, কোনটা মাঝারি, কোনটা বড়, আবার কোনটা খুবই ছোট। তো ছোট বড় ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে ঘটনার সত্যতা আছে কিনা। তো
তো এখন যে ঘটনাটি আমি বলতে যাচ্ছি, এই ঘটনাটি সৌমিত্র রায় সংগ্রহ করেছেন, যার কাছ থেকে, তার নাম হচ্ছে ফাহাদ ইসলাম। আর এই ঘটনাটি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার আলোয়ালপুর ইউনিয়নের একটি ঘটনা। ওই ফাহাদ ইসলামের বাড়িও ওখানে। আর ঘটনাটির সময়কাল 2021 সালের বর্ষাকালের একদম শেষ দিকে, যখন খালবিলের পানি অনেকটা কমে এসেছে। তো ওনাদের যেখানে বাড়ির সামনে একটি পুকুর রয়েছে, পুকুরের সামনে আবার একটা রাস্তার আবার অপর পাশে বিলের শুরু। তো যেখান থেকে বিলের শুরু, সেখান থেকে প্রায় 200 মিটার এগিয়ে গিয়ে বিলের মাঝে উঁচু করে ঢিবির মতো করে বেশ খানিকটা জায়গা নিয়ে একটি কবরস্থান রয়েছে। সেখান থেকে আরো খানিকটা সামনে এগিয়ে আরো একটি একই রকম ভাবে ঢিবি করা বেশ খানিকটা জায়গা নিয়ে কবরস্থান, এবং তার থেকেও প্রায় 300 মিটার সামনে আরো একটি কবরস্থান। মূলত বিলের মধ্যে 3টি কবরস্থান রয়েছে। 3টি কবরস্থানের মধ্যে একটি কবরস্থানে এখনো কোনো কবর নতুন করে দেয়া হয়নি, অন্য 2টি কবরস্থানে কবর দেয়া শুরু হয়েছে। একটিতে বেশি কবর, অন্যটিতে 3 থেকে 4টি কবর হয়েছে এখন পর্যন্ত, এমনটাই জানিয়েছেন। আর ঘটনার দিন রাতের বেলা এই ফাহাদ ইসলাম এবং উনি ওনার এক কাজিনকে সাথে নিয়ে তারা মাছ ধরতে যান। ওই সময়টাতে গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা মাছ ধরে না, তারাও রাতের বেলা মাছ ধরতে বের হয় হাতে একটি টর্চ লাইট এবং ট্যাটা নিয়ে। এটা বলা যায় যে মানুষের একটা শখের জায়গা থেকে মানুষ সেটা করে থাকে। আর বর্ষার শেষ দিকে এসে ওই মাছ যেগুলো খালে বিলে এসেছিল, পানি কমে যাওয়ার কারণে বিভিন্ন জায়গায় আটকা পড়ে যায়, আর তখন মাছগুলো ধরতে সুবিধা হয়। পানি কম হলে ট্যাটা নিক্ষেপ করতেও সুবিধা এবং নির্ভুলভাবে মাছের গায়ে আঘাত করে। এই জন্য ওই সময়টাতে বেশ অনেকেই মাছ ধরতে আসেন। তো একই রকম ভাবে এই ফাহাদ ইসলাম এবং ওনার কাজিনকে সাথে নিয়ে, সমবয়সী আর কি, তারা দুজন গিয়েছেন। রাত তখন 12টার বেশি বেজে গেছে আর কি। তো ফাহাদ ইসলামের হাতে হচ্ছে ট্যাটা, আর তার কাজিনের হাতে হচ্ছে টর্চ লাইট, আর মাছ রাখার জন্য একটি ঝুড়ি। তো তারা মাছ ধরছে। মাছ ধরতে ধরতে প্রথম যে কবরস্থানটি, এই কবরস্থানটি পার হয়ে তারা সামনে চলে গিয়েছে, এবং মধ্যবর্তী যে জায়গাটা আর একটা কবরস্থানে, সেই জায়গাতে তখন তারা মাছ ধরছেন। আসলে বিলের মধ্যে কবরস্থান, তো সেখানে তো কবরগুলো বা কবরস্থানের যত্ন করার মতো লোকের খুব অভাব থাকে, আর এই কারণে সেখানে বড় বড় ঘাস হয়ে যায়, কাশবন হয়ে যায়, সেখানে শেয়ালের উপদ্রব বেশি থাকে, এটা স্বাভাবিক আর কি। তো ওনারা মাছ ধরছেন, ধরতে ধরতে হঠাৎ করে এই ফাহাদ ইসলাম এবং ওনার কাজিন, ওনারা দুজনই শুনলেন যে ওনাদের সামনের দিকে যে কবরস্থানটি রয়েছে, যেখানে 3 থেকে 4টা কবর হয়েছে মাত্র, তো সেখানে একটা বড় ঝোপ কে যেন নাড়া দিল এবং খড়খড় খড়খড় শব্দ হলো। প্রথম অবস্থায় ওনারা চিন্তা করেছেন যে অনেক সময় গুই সাপ, যেগুলো ওই বিলের মধ্যে মাছ খাওয়ার জন্য নেমে যায়, এরকম কিছু গুই সাপ কিন্তু এই ঝোপঝাড়ের মধ্যে থাকে। তারা অনেক সময় যখন জোরে দৌড় দেয়, এই ধরনের দৌড়ের কারণে ঝোপ নড়ে ওঠে। আবার অনেক সময় শেয়ালও কিন্তু পানি কমে গেলে পানির মধ্যে থেকে মাছ ধরে খায়। তখন শেয়ালগুলো কিন্তু মানুষ দেখলে ভয় পায়, তারা দৌড় দিলে পরে এরকম ঝোপ নড়ে ওঠে। ওনারা চিন্তা করেছেন এরকমটাই হয়েছে। শুরুর দিকে তারা আসলে কোনো গুরুত্ব দেননি এই বিষয়টাতে। আরো বেশ কিছু সময় পর হঠাৎ করে মনে হলো যে আবারও ঝোপ নড়ে উঠল। তো এবার কি করে ওই ফাহাদ ইসলাম ওই জায়গাটাতে টর্চ লাইট, ওনাদের টর্চ লাইটটা ওই যে চার্জার টর্চ লাইট, কালো, যেগুলো লম্বা, অনেক আলো হয়, তো সেই টর্চ লাইট ছিল, বেশ আলো, অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যায়। তো যখন টর্চ লাইট মেরেছে, ওখানে দেখতে পাচ্ছেন যে ঝোপ নড়ছে, এবং ঝোপটা এমন ভাবে নড়ছে যে কোনো মানুষ বা কোনো প্রাণী চলার ফলে যেরকম ভাবে ঝোপ নড়ে সেরকম না, মনে হচ্ছে ইচ্ছা করে কেউ ওই ঝোপটা ধরে ঝাঁকাচ্ছে। তখন ফাহাদ ইসলামের মাথায় যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে যে এই সময় কিন্তু ওনাদের বয়সী অনেকেই মাছ ধরতে বের হয়, এলাকার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, তখন একে অন্যকে কিন্তু ভয় দেখানোর জন্য অনেক সময় এই কাজগুলো করে থাকতে পারে, উনি এই চিন্তা করে। তো
তো যার কারণে উনি প্রথমে মনে করেছে যে হয়তোবা প্রথমত যে যদি শেয়াল বা বৈশাখ না হয় তাহলে কোনো দুষ্টু ছেলে পেলে হবে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, কারণ ঝোপ যেভাবে নড়ছে এটা কোনো মানুষেরই কাজ। তখন উনি মানে সাহস নিজেও ভয় পেয়েছিলেন এবং তার সাথে থাকা কাজিন সে আরো বেশি ভয় পেয়েছিল, শুধু ভয় কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। তখন দুজনের মনের মধ্যে সাহস আনার জন্য উনি একটি গালি দিয়ে জিজ্ঞেস করেন, এই ওখানে কে রে, ধরতে পারলে কিন্তু পিটাবো। কিন্তু ওনার কথার পরেও কোনো ধরনের কোনো প্রতি উত্তর বা কোনো ধরনের কোনো মানে রিপ্লাই, পজিটিভ রিপ্লাই সেখান থেকে পাওয়া যায় না। বরঞ্চ যেটা হয় সেটা হলো যে ওই যে ঝোপ মনে হচ্ছে যে যেই অংশটাতে নড়াচড়া করছিল ওর থেকে আরো 10 হাত সরে গিয়ে আবার ঝোপ নাড়াচ্ছে অন্য একটা জায়গায়। তখন উনি চিন্তা করেন যে কি ব্যাপার, ওখানে আসলে কে, আর এত রাতের বেলা ওই ঝোপ মানে পুরো কবরস্থান জুড়েই বড় বড় ঘাস হয়ে গেছে, হ্যাঁ কাশবনের মতো হয়ে গেছে, ওখানে তো রাতের বেলা সাপ টাপ থাকতে পারে, এখানে তো কোনো মানুষ নিছক ভয় দেখানোর জন্য আমাদের সাথে এই কাজটা করবে না। তখন উনি বেশ ভয় পান যে এটা প্যারানরমাল কোনো কিছু হতে পারে, কিন্তু অতটা যে গভীরভাবে বা দৃঢ়ভাবে ভেবেছেন বিষয়টা এরকম না। কিন্তু উনি বিভিন্ন সময় শুনেছেন এই কবরস্থানের আশেপাশের জায়গায় বিভিন্ন সময় অনেকেই দেখেছে যে লাল শাড়ি পরা কোন একজন মহিলা বসে আছে বা সাদা শাড়ি পরা কোন একজন মহিলা বসে আছে, মাছ খাচ্ছে এবং মানুষকে বলতেছে এই মাছ খাবি, আয় আমার সাথে এসে যোগ দে, মাছ খা। এরকম অনেকেই নাকি দেখেছে, যদিও তারা কখনো দেখেনি। তো এই বিষয়গুলো তখন তার মাথায় আসে। মাথায় আসতে আসতে হঠাৎ করে আরো একটি ভয়ানক ঘটনা ঘটে। সেটি হলো উনি খেয়াল করেন যে পেছন থেকে মনে হচ্ছে অনেক বড় বড় পা ফেলে কেউ একজন তাদের দুজনের দিকে ছুটে আসছে। মানে মানুষের পায়ের পাতা যত বড় তার থেকে যদি প্রায় 50 গুণ বড় পায়ের পাতা হয়, এই পায়ের পাতা যদি পানির উপর ধপাস ধপাস করে হেঁটে আসে তখন কিরকম শব্দ শোনা যায়, ঠিক সেরকম শব্দ শোনা যাচ্ছিল। উনি সাহস করে পেছন দিকে তাকান যেটা কি, বড় মাছ টাছ কিনা, কিন্তু পেছন দিকে তাকিয়ে দেখেন যে পানির উপরে একটা বড় ধরনের আন্দোলন হচ্ছে, মনে হচ্ছে পানির নিচে কিছু আছে এবং ওনাদের দিকে ছুটে আসছে, ভেঙে চুরে পানি ভেঙে চুরে ওনাদের দিকে ছুটে আসছে। এই দৃশ্য দেখার পর ওনারা দুজনই প্রচন্ড ভয় পান, পরিমরি করে ওইখান থেকে দৌড়াতে দৌড়াতে, মানে পানির মধ্যে কিন্তু দৌড়ানো এত সহজ বিষয় নয়, বেশ কঠিন একটি বিষয়। কিন্তু ওনারা তো আসলে স্থলভাগ থেকে খুব বেশি দূরে ছিলেন না, ওনারা দ্রুত একটা জায়গায় উঠে পড়েন এবং উঠে পড়ার পর পেছন দিকে তাকিয়ে দেখেন সবকিছু শান্ত। এবং ওনারা যখন দৌড়াচ্ছিলেন পেছন থেকে কিন্তু শুধু যে পানির শব্দ হচ্ছিল তা নয়, ভয়ঙ্কর গর্জন, বাঘ সিংহ গর্জন করলে যেরকম শব্দ শোনা যায় ঠিক তেমন গর্জন হচ্ছিল পেছনে, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ওনাদেরকে তাড়া করছে। তখন ওনারা যখন মানে স্থলভাগে চলে আসেন, আসার পরে এই ফাহাদ ইসলামের যিনি কাজিন ছিলেন তার তো জুতা পরা ছিল, এক ধরনের যে গামবুট, মানে প্লাস্টিকের যে গামবুট গুলো কাদার মধ্যে নামার সময়, পানির মধ্যে নামার সময় অনেকে পরে, তো সেটা পরা ছিল। সেই গামবুট খোলার পরে দেখা গেল তার মানে পা কেটে একাকার হয়ে গেছে। এখন ওই দৌড়ানোর কারণে ওই নিচ থেকে বা সাইড থেকে ধারালো কিছু তার পায়ের মধ্যে ওই গামবুট ভেদ করে ঢুকে গিয়েছিল, যার কারণে তার পা কেটে গেছে। এখন ধারালো কি জিনিস ঢুকেছিল এটার কোনো নিদর্শন পাননি, তবে সেই গামবুটটা ফুটো হয়ে গিয়েছিল, পা কেটে গিয়েছিল। কিন্তু ওই পা কাটার ব্যথা বা রক্ত বের হচ্ছে এইটা ওই দৌড়ানোর সময় কোনো কিছুই ফিল করেননি। পরবর্তীতে মনে হচ্ছিল যে ওনার ব্যথা অনুভূত হচ্ছে, তখন ওই গামবুট খুলে দেখেন যে গামবুটে কোনো কিছুর আঘাত লেগেছিল। এটা লাগতেই পারে পানির মধ্যে দৌড়ানোর সময়, এটাতে প্যারানরমাল কোনো বিষয়ের কিছু আছে বলে আমার মনে হয় না। কিন্তু কি ছিল সেই জিনিসটা, ভয়ঙ্কর ভাবে গর্জন করতে করতে পানির মধ্যে আন্দোলন সৃষ্টি করতে করতে তাদের দিকে ছুটে আসছিল, সেই জিনিসটার অস্তিত্ব তারা সচক্ষে দেখতে পাননি। কিন্তু ওই জিনিসটা যে বিশাল আন্দোলন সৃষ্টি করছে, একবার পানির মধ্যে হলো যেটা শেষ দিকে, আর শুরুটা হয়েছিল ওই কবরস্থানের ঝোপের মধ্যে।
আসলে সেই জিনিসটা কি ছিল। নিশ্চয়ই কোনো মানুষ ছিল না, ভয়ানক কোনো জিনিস ছিল, সেটা চোখে না দেখলেও তারা অনুধাবন করতে পেরেছিলেন। তো পরবর্তীতে ওখানকার মানুষজন বলেছিলেন যে কখনো কখনো রাতের বেলা মাছ ধরতে গেলে এরকম ভয়ানক ঘটনা অনেকেই নাকি ওখানে সম্মুখীন হয়েছেন। তো এই ঘটনার পরে তাদের সাথে মানে অসুস্থতা হয়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি, জাস্ট একজনের পা কেটে গিয়েছিল, এটাই ছিল মানে কোন একটা দুর্ঘটনার মধ্যে এটা ঘটে যাওয়া একটি ঘটনা। তো প্রিয় লিসেনার্স, ধন্যবাদ সৌমিত্র রয়কে চমৎকার একটি বিলের ঘটনা আমাদের সাথে শেয়ার করবার জন্য।